আমি কখনো ভূতে বিশ্বাস করিনি। শহরের আলো, যুক্তি আর বিজ্ঞানের বাইরেও যে একটা অন্ধকার জগৎ থাকতে পারে তা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু ছাতিমপুর গ্রামের সেই রাত আমার সমস্ত ধারণা, সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আজ এত বছর পরও রাতের বেলা যখন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আমার মনে হয় ওই অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার নাম অনির্বাণ। পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে ছাতিমপুর গ্রামে আসার আমার কারণ ছিল একটা পুরনো প্রজেক্ট। গ্রামের পাশ দিয়ে যাওয়া একটা ভাঙা ব্রিজ মেরামতের দায়িত্ব পড়েছিল আমার ওপর। ছাতিমপুর গ্রামটা আর 5টা সাধারণ গ্রামেরই মতন। চারিদিকে বিস্তীর্ণ ধানের জমি, আম কাঁঠালের বাগান, আর গ্রামের ঠিক মাঝখান দিয়েই বয়ে চলেছে একটা মরা নদী। স্থানীয় লোকেদের মতে ওই নদীটির নাম কালীগঙ্গা। যেদিন আমি প্রথম গ্রামে পৌঁছালাম তখন সূর্য প্রায় ডুবুডুবু। শীতের শুরু, তাই চারিদিকে একটা হালকা কুয়াশার চাদর নামতে শুরু করেছে। আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো সেচ দপ্তরের ডাক বাংলোতে। বাংলোটার বয়স অনেক পুরনো, প্রায় ব্রিটিশ আমলের তৈরি। চারিদিকে বড় বড় মেহগনি আর ছাতিম গাছ দিয়ে ঘেরা সেই ডাক বাংলো। জায়গাটা এতই নির্জন যে দিনের বেলাতেও কেমন একটা গা ছমছমে ভাব থাকে। বাংলোর কেয়ারটেকার রহিম চাচা মানুষটা খুব ভালো। আমার ব্যাগগুলো ঘরে রেখে দিয়ে তিনি বললেন, বাবু, আপনার যা দরকার আমাকে বলবেন, কিন্তু এই অজানা জায়গায় রাত বিরেতে বাংলোর বাইরে ওই নদীর ধারের বাঁশবাগানটার দিকে যেন যাবেন না। আমি হেসে উড়িয়ে দিলাম, বলেছিলাম, কেন চাচা, ভূতের টুতের ভয় নাকি? রহিম চাচা কিন্তু কথাটা শুনে তেমন হাসল না। খুব গম্ভীর গলায় বলেছিল, বাবু, আপনারা শহরের লোক, সব কিছুতেই আপনারা হাসি ঠাট্টা খুঁজে পান, কিন্তু এই গ্রামের মাটি অনেক রক্ত দেখেছে বাবু, তাই বেশি রাত হলে ঘরের দরজা খুলবেন না। প্রথম রাতটা বেশ শান্তিতেই কাটলো। সারাদিনের পরিশ্রমে আমি ক্লান্তই ছিলাম। কিন্তু দ্বিতীয় রাতে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা। রাত তখন 2:30 কি 3টে। আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মনে হলো বাংলোর টিনের চালের ওপর দিয়ে কেউ যেন হেঁটে চলেছে। খুব ভারী পায়ের আওয়াজ। একবার এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক। প্রথমে আমি মনে করলাম হয়তো কোনো বাঁদর বা বড় বেড়াল হবে, কিন্তু আওয়াজটা এত ভারী ছিল মনে হচ্ছিল যেন কোনো পূর্ণবয়স্ক মানুষ ছাদের ওপর দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল। এরপর যা আমি শুনলাম তাতে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বন্ধ জানালার বাইরে থেকে আসছে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ। কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বিছানা থেকে উঠে বসলাম, হাত বাড়িয়ে টর্চটা নিলাম। জানালাটা সামান্য ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার। শুধু ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু কান্নার আওয়াজটা তো তখনও আসছে, একদম স্পষ্ট আমি শুনতে পাচ্ছি সেটা। আর মনে হচ্ছে ওটা ওই বাঁশবাগানের দিক থেকেই আসছে।
পরদিন সকালে আমি সোজা চলে গেলাম গ্রামের বাজারের চায়ের দোকানে চা খেতে। সেখানে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বসে গল্প করছিলেন। আমি কথায় কথায় কাল রাতের কথা তুলতেই সবার মুখটা যেন কিরম ফ্যাকাশে হয়ে গেল। একজন বৃদ্ধ বিড়ি ধরাতে ধরাতে বললেন, বাবু, আপনাকে রহিম চাচা বারণ করেছিল না ওই বাঁশবাগানের দিকে না তাকাতে? ওটা কোনো সাধারণ বাঁশবাগান নয় বাবু। আপনি নতুন মানুষ, তাই আমরা যেটা বলি কথাটা একটু শোনার চেষ্টা করুন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল ওখানে? বৃদ্ধ বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বাবু। এই গ্রামে বিশাখা নামের একটি মেয়ে ছিল। সদ্য বিয়ে করে সে শ্বশুর বাড়ি এসেছিল, কিন্তু ওর স্বামী ছিল চরম অত্যাচারী। যৌতুকের লোভে রোজ রাতে মেয়েটার ওপর অমানবিক অত্যাচার চালাতো তার স্বামী। একদিন রাতে ওই বাঁশবাগানের ধারের পুরনো কুয়োর ভেতর থেকে বিশাখার লাশ উদ্ধার করা হয়। আমরা সবাই মনে করেছিলাম ও হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু গ্রামের মানুষ বিচক্ষণ জানে ওকে খুন করে ওখানে ফেলে দেয়া হয়েছিল। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই থেকে ওই বাঁশবাগান আর কুয়োর ধারে আমরা কেউ যাই না। যারা গেছে তারা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বিশাখা আজও বিচার পায়নি বাবু, তাই রাতে সে এখনো কাঁদে, আর কাউকে পেলে তার ওপর নিজের রাগ সে মিটিয়ে নেয়। আমি শুনে একটু থমকে গেলাম। আমার বিজ্ঞানমনস্ক মন তখনও কিন্তু এসব মানতে নারাজ। আমি ভাবলাম, গ্রামের মানুষ তো গল্প বানাতে ভালোই বাসে। হয়তো কাল রাতে যেটা আমি কান্নার ডাক হিসেবে শুনেছিলাম, হতে পারে ওটা কোনো শিয়ালের ডাক ছিল। তৃতীয় দিন বিকেল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। সন্ধ্যের দিকেই পুরো গ্রামের ইলেকট্রিক চলে গেল। বাংলোতে এখন শুধু একটা হ্যারিকেন চলছে। রাত প্রায় 12টা, তখন বৃষ্টি একটু কমলো, কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো প্রবল বেগে। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ খুব স্পষ্টভাবে আমার ঘরের বন্ধ দরজায় কেউ টোকা দিল। আমি চমকে উঠলাম। এই মাঝরাতে কে আসবে? রহিম চাচা তো বাংলোর পেছনের ঘরে থাকে, আর সে তো এত রাতে আসার কথা নয়। আমি বিছানা থেকে না নেমেই বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু বাইরে বাতাসের গোঁ শব্দ। আমি ভাবলাম হয়তো বাতাসের কারণে দরজা নড়ে উঠেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার। এবার একটা গলা শুনতে পেলাম, একদম আমার মায়ের গলা। অনির্বাণ, দরজাটা খোল বাবা, আমার খুব শীত করছে। কয়েক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমার মা, কিন্তু মা তো কলকাতায়। এত রাতে এই দুর্যোগের মধ্যে মা এখানে কিভাবেই বা আসবে? এটা তো অসম্ভব। আমার মনে পড়ে গেল রহিম চাচার কথা। রহিম চাচা আমাকে বলেছিল, রাতে কেউ ডাকলে সাড়া দেবেন না বাবু। গ্রামে এটাকে বলে নিশি ডাক। নিশি নাকি প্রিয়জনের গলা নকল করে ডাকে। 3 বার ডাকে
আর সেই ডাকে সাড়া দিলেই বিপদ। আমি পাথরের মতন শক্ত হয়ে বিছানায় বসে রইলাম। ওই ঠান্ডার আবহাওয়াতেও তখন আমি ঘামতে শুরু করেছি। অনির্বাণ, তুই দরজা খুলবি না? আমি ভিজে যাচ্ছি তো। গলাটা এবার কেমন যেন বিকৃত হয়ে গেল। আমার মায়ের গলার সাথে আর কোনো মিল নেই। কেমন একটা হিংস্র এবং অমানবিক সেই স্বর। এরপর দরজাটা প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করলো। মনে হলো কেউ যেন নখ দিয়ে দরজাটাকে খামচে ধরছে। আমি হ্যারিকেনটা বাড়িয়ে দিয়ে দরজার দিকে তাকিয়ে বসে রইলাম। দরজার নিচ দিয়ে যে সামান্য ফাঁকা আছে, সেখান থেকে দেখলাম দুটো পা দাঁড়িয়ে আছে, কিন্তু পা দুটো অস্বাভাবিক রকমের সাদা আর মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। হা হা। আমি পেছনের দিকে সরে যেতে লাগলাম। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হ্যারিকেনটা দপ করে নিভে গেল। পুরো ঘর এখন ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা হাওয়া ঢুকছে, আর তার সাথে একটা পচা শ্যাওলা আর কাদার গন্ধ। অন্ধকারের মধ্যে দুটো লালচে চোখ জল করে উঠল ঠিক আমার খাটের সামনে। একটা বরফ শীতল হাত আমার পায়ের গোড়ালিটাকে চেপে ধরল। এরপর আমার আর কিছুই মনে নেই সেই রাতের কথা। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল। রহিম চাচা আমাকে ঘরের মেঝে থেকে আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার গায়ে তখনও প্রচণ্ড জ্বর। আমার ডান পায়ের গোড়ালিতে 5টা আঙুলের স্পষ্ট কালশিটে দাগ বসে আছে। আমি আর এক মুহূর্ত সেই গ্রামে দাঁড়াইনি। সেদিনই নিজের জিনিসপত্র গুছিয়ে শহরের বাসে উঠে পড়েছিলাম। প্রজেক্টের কাজ আমি অন্য একজনকে বুঝিয়েও দিয়েছিলাম। আজও আমি জানি না সেদিন রাতে কি সত্যিই বিশাখার আত্মা এসেছিল, নাকি পুরোটাই আমার মনের ভুল ছিল। কিন্তু ওই গোড়ালির কালশিটে দাগটা, ওই দাগটা যেতে তো প্রায় আমার 1 মাসের মতন সময় লেগেছিল। আর সেই ঠান্ডা হাত, সেই ঠান্ডা হাতের স্পর্শ আমি আজও তো ভুলতে পারিনি।